গ্রামাঞ্চলের সুপেয় পানি ও স্যানিটেশন উন্নয়নের একটি কাজেই লোপাট ৩০০ কোটি টাকা। অনিয়ম ও দুর্নীতির পরও ঠিকাদারের অর্থ ছাড়। তারেক রহমানকে ভারতে আমন্ত্রণের অস্বাভাবিক তৎপরতা, টানাপোড়েন কাটিয়ে দ্রুতই সফর প্রত্যাশা দিল্লি। চট্টগ্রামের পাইকারি বাজারে বাড়ছে চিনির দাম। গ্যাস বিদ্যুৎ সংকটের পাশাপাশি কয়েকটি মিল বন্ধ থাকাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু। নিখোঁজ একজনকে উদ্ধার করতে গিয়ে লাশ হলো বাকি ৪ জন। এবং নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৫৫০। বিদেশি উদ্ধারকারী দল নয়, আর্থিক সহায়তা চায় দেশটির সরকার। সন্ধ্যার বুলেটিনে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি কাজী আয়েশা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গ্রামাঞ্চলে সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের নামে লোপাট করা হয়েছে ৩৩১ কোটি টাকা। ঋণের টাকায় করা এই প্রকল্পের পরতে পরতে দুর্নীতি, অনিয়ম আর অবহেলার গল্প। শুধু তাই নয়, নিম্নমানের কাজ এবং অপরিকল্পিত শৌচাগার ও পানির ট্যাঙ্ক নির্মাণের পরও ঠিকাদারদের অর্থ ছাড় দেওয়া হয়েছে। দেশের ৫ জেলার ১০টি উপজেলা ঘুরে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে চ্যানেল ওয়ান। কদিন আগেই এই বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এই অঞ্চল। মনু নদীর পানির তোড়ে সর্বশান্ত হয়েছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার অন্তত ১০ গ্রামের মানুষ। ঘরবাড়ি ভেসে গেছে আগেই। সেই সংকটের সাথে দেখা দিয়েছে এক নতুন সংকট। শৌচাগারের মলমূত্র মিশেছে পানিতে। আটকে থাকা পানি তাই দূষিত আর দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে বিশুদ্ধ পানির অভাব চরম আকার ধারণ করেছে এই গ্রামগুলোতে, যা তৈরি করেছে আরেক সংকট। খোলা জায়গা কিংবা পানির উপর অস্থায়ী মাচায় এখন প্রাত্যহিক কাজ করছেন গ্রামের মানুষ। ছড়াচ্ছে ডায়রিয়া, আমাশয় সহ পানিবাহিত নানা রোগ। কেউ তো খোলাও পানির মধ্যেও বাথরুম করছে, কিতা করবো? বাথরুম তো আর আটকাইয়া রাখা যায় না। 2 বছর 3 বছর পর পরে আমরা দুর্ভিক্ষ দেখা দেয়। এখানে যতটা বাথরুম আছে সব বড় এরকম কিচ্ছু নাই। আমরা শূন্যের উপর আপনারা আর কিতা কইব? রাস্তা দেখায় নানি, রাস্তা আমাকে আটশো রাস্তা দেখায়। রাজনগরের মতো প্রত্যন্ত এলাকা এবং দেশের বন্যাপ্রবণ নানা অঞ্চলের লাখো মানুষ প্রতি বছর উন্নত স্যানিটেশন ব্যবস্থা এবং বিশুদ্ধ খাবার পানির অভাবে রোগে শোকে সর্বশান্ত। কিন্তু সরকারের বিদেশি ঋণের টাকায় রয়েছে হাজার হাজার কোটি টাকার প্রকল্প, যা এই স্যানিটেশন ব্যবস্থাকে উন্নত করার জন্য। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের জন্য পাকা গণ শৌচাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বানভাসী মানুষের জন্য তা কতটুকু কাজে লাগছে তা দেখে একটু অবাক হতে হয়। আগে থেকেই ডোবার মধ্যে নির্মাণ করা হয়েছে এই পাবলিক টয়লেট, আর বর্ষায় তা আরও ডুবে যায়। ফলে এটি ব্যবহার করা নতুন এক যুদ্ধ। সাধারণ মানুষেরই এটি ব্যবহার করা কঠিন ও ঝুঁকিপূর্ণ। তাই গ্রামের মানুষের চাঁদার টাকায় কখনো সাঁকো, কখনো মাটির বস্তা ফেলে টয়লেটটি ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এদিকে কোনো রাস্তা ছিল না, ওইদিকে ডুবা ছিল। এই কমর পানির দিকে, নোংরা পানির দিকে কি একটা টয়লেটে মানুষ যেতে পারে? এখনো এই রাস্তায় যদি বৃষ্টি বেশি দেয় তাহলে এই রাস্তা ডুবে যায়। দায়সারাভাবে এটি নির্মাণ করা হয়েছে তা দেখলেই বোঝা যায়। প্রতিবন্ধীদের ব্যবহারের জন্য এখানে বসানো র্যাম্পও কাজে আসছে না। ফলে দিনে দিনে এটি পরিত্যক্ত হয়ে পড়েছে। এটার অবস্থা, এটার মধ্যে পানি নাই, পানির লাইন নষ্ট, কারেন্টও নেই। প্রধানমন্ত্রী আইসেন যে ওদিকে, ও দিন 2 জন মানুষ আইসেন, কিছু ফায়ার পরিষ্কার করছে, ও শেষ, আর আইসেন এখন। ও চলে গেছে, এখানে আর নাই, এখন তো কদিন ধরে বন্ধ। স্যানিটেশন ঝুঁকিতে থাকা এই হাওড়াঞ্চলের বেশিরভাগ পাবলিক টয়লেট এমন বেহাল দশা। মৌলভীবাজারের সদর উপজেলা ও রাজনগরে নির্মিত হাত ধোয়ার স্টেশনগুলোরও একই অবস্থা। নেই সাবান বা লিকুইড। টিউবওয়েলের পানিতে অতিরিক্ত আয়রন। তাই দিনের পর দিন অব্যবহৃত মৌলভীবাজারের হাত ধোয়ার স্টেশন সহ বেশিরভাগ স্থাপনা তো দেওয়া হয়েছে আমরা ব্যবহার করার লাগে, কিন্তু আমরা তো সেই রকম ব্যবহার করতে পারবো না। নোংরা পড়ে আছে, পরিষ্কার না, জায়গাটা আমাদের ব্যবহারযোগ্য না। ভালো একটা প্রকল্প ওইরকম মানে আমরা উপযোগিতা পাচ্ছি না, আমাদের ছেলেরা পাচ্ছে না।
মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ দেশের হাওড়াঞ্চলে মাসের পর মাস ডুবে থাকে ঘরবাড়ি। নৌকায় ভেসেই জীবনযাপন তাদের। বিশুদ্ধ পানি আর উন্নত স্যানিটেশনের তীব্র সংকট এসব অঞ্চলে। তথ্য বলছে, এই সংকট মোকাবিলায় হাওর অঞ্চলে কয়েক কোটি টাকা ব্যয় করে বিশুদ্ধ পানি ও গণশৌচাগার নির্মাণ করা হয়েছে। বাস্তবে তা কতটুকু কাজে এসেছে তা দেখতে আশপাশের আরও কিছু অঞ্চলেও অনুসন্ধান করে চ্যানেল ওয়ান। 40 থেকে 50টি ঘরে বিশুদ্ধ পানি সরবরাহ করতে এমন ট্যাঙ্কি তৈরি করা হয়েছে, যার বাস্তব চিত্র হলো এটি। একদিকে হেলে পড়ে আছে। স্থানীয়রা বলছেন, নির্মাণের কয়েকদিন পরই ট্যাঙ্কটি ভেঙে যায়। এমনকি স্পেসিফিকেশন মানা হয়নি পাইপলাইন স্থাপনেও। বালিকান্দি গ্রামের স্থানীয়রা এবং উপকারভোগীদের সাথে নিয়ে স্কিমের যে পাইপলাইন গিয়েছে সেটি খুঁড়ে দেখতে চেয়েছি আমরা, এবং সেটি কত ইঞ্চি নিচে আছে সেটিই দেখব। কত ইঞ্চি নিচে এই পাইপটি আছে? 12 ইঞ্চি। মাত্র 12 ইঞ্চি নিচে, যেটি থাকার কথা অন্তত 3 ফিট নিচে, এবং যেই পাইপের নিচে 6 ইঞ্চি বালু দেওয়ার কথা ছিল। এই পাইপটি দেওয়ার কথা ছিল এসডিপি কয়েল পাইপ, যেখানে দেয়া হয়েছে নিম্নমানের পাইপ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি প্রকল্প হাতে নেয়, যার নাম মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি। ব্যয় করা হয় 1882 কোটি টাকা। এই টাকা ঋণ হিসেবে নেওয়া হয় বিশ্বব্যাংকের কাছ থেকে। আর এর উদ্দেশ্য বিশুদ্ধ পানি আর উন্নত স্যানিটেশনের ব্যবস্থা করা। এই প্রকল্পের আওতায় কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ দেশের 30 জেলার বিভিন্ন অঞ্চলে নির্মাণ করা হয়েছে এসব টুইন পিট ল্যাট্রিনও। এখানেও যেন শুভঙ্করের ফাঁকি। স্পেসিফিকেশন অনুযায়ী প্রতিটি ল্যাট্রিনের প্ল্যাটফর্ম হবে 4 ফিট বাই 4 ফিট। আর রিং বসানোর আগে 3 ইঞ্চি বালু ও 3 ইঞ্চি ইটের খোয়া দেওয়ার কথা থাকলেও দেয়া হয়নি। রিংয়ের চারপাশেও 6 ইঞ্চি বালু দেওয়ার কথা, যার কোনোটাই মানা হয়নি। ব্যবহার করা হয়েছে নিম্নমানের কাঠ। এরা চাইছে টাকা দেওয়ার লাগে, বাদে দিছে, বাদে আমরা আর বাড়িতে আসলাম না, তারা কয় আরো দেওয়ার লাগে কিছু। চতুর্দিকে বৃষ্টি দিয়েই যায়, আপনার কার যে দিছে এইটা বালাইলে লাগাইছে না তো। এসব টুইন পিট শৌচাগারের জন্য ব্যয় করা হয়েছে 30,000 টাকা। আসলে কি এত টাকা লেগেছে তা যাচাই করি আমরা। এইটা বানাতে 30,000 টাকা খরচ হয়েছে। এটা কিভাবে দেখেন? এটা থেকে একটা হাইস্ট মিস্ত্রি খরচ 12 থেকে 14,000 টাকা খরচ আছে। মিস্ত্রি খরচ সব মিলে A to Z হাইস্ট। এটার লগা হাইট এর চেয়ে বেশি যদি যায় তাহলে অবশ্যই এরা দুর্নীতি হয়েছে। 30,000 টাকা দা আমরা লোহা কাঠের এরকম বাথরুম উঠাম, অল লোহা কাঠ সম্পূর্ণ। আবার মনে করেন বাথরুমে যে রেস্টুরেন্ট স্যারও বানাই দেব। আর এমন নিম্নমানের সামগ্রী ব্যবহারকে অনিয়ম ও অর্থ অপচয় বলছেন স্থানীয়রা। যদিও কাজ বুঝিয়ে দেওয়ার আগেই অর্থ বুঝে নিয়েছেন ঠিকাদাররা। সারা দেশে এই প্রকল্পের সমস্ত পেমেন্টটা হয় প্রকল্প কার্যালয় থেকে, প্রকল্প পরিচালকের অফিস থেকে এটা পেমেন্ট করা হয় ঠিকাদার। নিম্নমানের কাজ ও অপরিকল্পিতভাবে শৌচাগার, সুপেয় পানির জন্য ট্যাঙ্কি নির্মাণের পরও কিভাবে ঠিকাদারদের অর্থ ছাড় দেওয়া হয়েছে, অর্থ ছাড়ের আগে নির্মাণ কাজ যাচাই করা হয়েছে কিনা তা জানতে প্রকল্পের পরিচালক তবিবুর রহমানের মুখোমুখি হতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে যাই আমরা। সেখানে তবিবুর রহমানের সহকারীরা জানান, তিনি নাকি অফিসে নেই। মূলত গণমাধ্যম কর্মী এসেছে শুনেই কক্ষ বন্ধ করে ভেতরে অবস্থান করছিলেন তবিবুর। স্যার নেই, স্যার চলে গেছে। আবারও একই কথা বলছেন? ওনার রুমে মাত্র ঢুকলেন কিভাবে? মানে আপনার সামনেই একটা লোক, ওনার রুম থেকে কলিং দেওয়া হলো, উনি ঢুকলেন। জি, কথা বলি, কথা বলবেন, আপনি কথা বলেন, আপনি ডিভাইসগুলো দেখেন। এভাবে অ্যাগ্রেসিভ হচ্ছেন কেন? আমি অ্যাগ্রেসিভ অফ করেন, অফ করেন তো। ভিডিও অফ করেন। এরপর কোনো প্রশ্নের উত্তর না দিয়েই বেরিয়ে যান অফিস থেকে। আপনি গ্রামীণ স্যানিটেশন এবং মানব সম্পদ উন্নয়নের দুইটা প্রকল্পেই দুর্নীতি হয়েছে, দুইটা প্রকল্পেই দুর্নীতি হয়েছে। আজব ব্যাপার তো, আজব ব্যাপার। মানে আমাকে আটকায় রাখার একটার কে দিয়েছে? আচ্ছা, তো আপনি আটকালেন কেন ওনাকে? আমাকে যেতে হবে না, আপনি যাবেন, তাই বলে ওনাকে আটকে রাখবেন? আমি তো দেখুন দুজনকে আটকে রাখলেন আপনি। এটা কি ভাই? আপনি গেছেন, আপনি ওনাকে আটকে রাখলেন কেন? মানে একটা মানুষের কমেন্টসের জন্য আপনি আটকে রাখবেন কেন? আপনি কে? কি জিজ্ঞেস করছি, আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা কি ভাই? আপনি কথা বলেন, পরিচয়টা কি আপনার? ওয়াশরুমে যাবেন। দেশের 5টি জেলার অন্তত 10টি উপজেলায় এই প্রকল্পের আওতায় তৈরি করা প্রতিটি কাজেই অনিয়ম পেয়েছি আমরা। প্রতিটি শৌচাগার ও গণশৌচাগার নির্মাণেই অন্তত 50% অর্থ লোপাট করা হয়েছে। সারা দেশে 2,20,878টি টুইন পিট ল্যাট্রিন নির্মাণেই লোপাট হয়েছে 331 কোটি টাকা। 2021 সাল থেকে শুরু হওয়া 5 বছর মেয়াদের এই প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ এখনো শেষ হয়নি, তাই সময় বৃদ্ধি করা হয়েছে।
জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ভারতের তৎপরতা এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর আলোচনার কেন্দ্রে। প্রতিবেশী দেশের সরকার প্রধানকে আমন্ত্রণের এই প্রকাশ্য তৎপরতাকে ভারতের মতো দেশের জন্য অস্বাভাবিক বলে জানাচ্ছে বিবিসি। এর কারণ হিসেবে পাকিস্তানের সাথে ঢাকার সম্পর্ক উন্নয়ন এবং মক্কা চুক্তির বিষয়ে বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি সামনে আসছে। তবে সব টানাপোড়েন কাটিয়ে তারেক রহমান দিল্লি সফর করবেন, মোদী সরকার সেই প্রত্যাশা করছে বলেও উল্লেখ করেছে বিবিসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই গত সপ্তাহে ভারতের রাষ্ট্রপতি ভবনের এক বার্তা দ্রুত সাংবাদিক ও কূটনীতিকদের দৃষ্টি কাড়ে। ওই বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর মহড়া আয়োজনের কথা বলা হয়, যদিও তখনও তারেক রহমানের দিল্লি সফর নিশ্চিত ছিল না। বিবিসির এক বিশ্লেষণ বলছে, এই তৎপরতাই প্রমাণ করে তারেক রহমানের সফরের জন্য ভারত কতটা আগ্রহী। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলি বিবিসিকে জানিয়েছেন, সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। গণমাধ্যমটি বলছে, তারেক রহমানের সাথে আলোচনার জন্য ভারত অধীর আগ্রহী, আর চলমান সময়টিও এর জন্য গুরুত্বপূর্ণ। বিবিসি বলছে, নির্বাচনে ভূমিধস বিজয়ে তারেক রহমানের ক্ষমতা গ্রহণ বাংলাদেশে নতুন এক রাজনৈতিক যুগের সূচনা করেছে। দিল্লির প্রত্যাশা, শেখ হাসিনার পতন, অন্তর্বর্তী সরকারের সময়কার টানাপোড়েন কাটিয়ে তারেক রহমানের সরকার দুই দেশের সম্পর্ক নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি করে দেবে। কিন্তু ভারতের মাটিতে শেখ হাসিনার উপস্থিতি তা কঠিন করে তুলেছে। শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে বারবার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। একাধিকবার আমন্ত্রণ জানানো, প্রধানমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক ও নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তারেক রহমানকে সর্বোচ্চ সম্মান এবং স্মরণীয় আমন্ত্রণ জানানোর কথা জানান হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিবিসি বলছে, ভারতের পক্ষ থেকে এমন প্রকাশ্য আগ্রহ অস্বাভাবিক। প্রতিবেশী দেশের নেতাদের সফরের জন্য সাধারণত এত শক্তিশালী তৎপরতা চালায় না দেশটি। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণ জানিয়েছেন, দিল্লিতে কিছুটা হতাশাও রয়েছে, কেননা শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নে প্রায় সব চেষ্টাই করেছে মোদী সরকার। উদাহরণ হিসেবে ঢাকায় বিদ্যুৎ ও জ্বালানি রপ্তানি, ভিসা খুলে দেয়া, বাণিজ্য উদ্যোগের মতো বিষয়গুলো তুলে ধরেন তিনি। তবে ব্রিটিশ গণমাধ্যমটি বলছে, দুই দেশের জন্যই অনেক কিছু নির্ভর করছে। সীমান্ত, বাণিজ্য, সংস্কৃতি সহ নানা বিষয় এতে জড়িত। তবে তারেক রহমানের ভারত সফরের জোরালো আলোচনার মধ্যেই দিল্লিতে এই মাসে শেখ হাসিনার বক্তব্য ঢাকাকে ক্ষুব্ধ করে তোলে। মোদী সরকার এতে নিজেদের দায় এড়াতে চাইলেও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভারতের আন্তরিকতা নিয়ে সংশয় তৈরি হয়। বিবিসির মতে, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে ভারতের মরিয়া হওয়ার পেছনে অন্য কারণও রয়েছে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা এবং ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের তৎপরতা। এছাড়া মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশকে আমন্ত্রণ এবং বাংলাদেশের ইতিবাচক ইঙ্গিতও ভারতের জন্য উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের বরাত দিয়ে বিবিসি বলছে, তারেক রহমানের সরকারের এটাও দেখানোর প্রয়োজন রয়েছে যে ঢাকার পররাষ্ট্রনীতি শুধু তার বৃহৎ প্রতিবেশীর ওপরই নির্ভরশীল নয়, তবে প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকতে এই সফর গুরুত্বপূর্ণ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সরবরাহ সংকটে চট্টগ্রামের পাইকারি বাজারে বাড়ছে চিনির দাম। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় 2 সপ্তাহের ব্যবধানে প্রতি মণ খোলা চিনিতে দাম বেড়েছে 2 থেকে 300 টাকা। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি কয়েকটি মিল বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন, ফলে বাজারে তৈরি হয়েছে সরবরাহের ঘাটতি। চট্টগ্রামে পাইকারি চিনির বাজারে চলছে হাহাকার। সরবরাহ ঘাটতিতে 2 সপ্তাহের ব্যবধানে প্রতি মণে দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। 2 সপ্তাহ আগেও 1 মণ খোলা চিনি বিক্রি হয়েছে 3700 টাকায়। এখন সেই চিনি বিক্রি হচ্ছে 3900 থেকে 4000 টাকায়। প্রোডাকশন নিতে পারছে না গ্যাস আর ইলেকট্রিসিটির কারণে, এটার প্রভাব মার্কেটে পড়ছে। 3700 টাকা ওই এখন চলতে 3900 টাকা মন প্রতি 200 টাকা বেড়ে গেছে। চিনি পাচ্ছি না, আর কি বিক্রি করবো আমরা সেটা দোকানে। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি কয়েকটি চিনি মিল বন্ধ হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। উৎপাদন ও সরবরাহে এই ঘাটতির কারণে হু হু করে বাড়ছে চিনির দাম। অনেকগুলি ডিলারশিপ আছে, কিন্তু আমরা বছরে একবারও কি পাই না, 2-3বার থেকে 2-3বার উপর আমরা মাল পাই না। আমি মাল নিতে চাচ্ছি, একটা ডেডি মাল নিলাম,
আস্তে আস্তে মাল রেটটা পরে দিতে পারে, এটা একটা রিস্ক। বর্তমানে অনেক কারখানা আগের মজুদ থাকা চিনি বাজারে সরবরাহ করছে, তবে নতুন উৎপাদন কমে যাওয়ায় সেই মজুতও দ্রুত কমছে বলে দাবি ব্যবসায়ীদের। ফলে সামনে সরবরাহ আরও সংকুচিত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তাফহিম আলমগীর, ওয়ান নিউজ, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবীনগর এলাকায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নামে 5 শিশু। এক পর্যায়ে পানিতে ডুবে যায় একজন, তাকে উদ্ধারের চেষ্টা করে বাকি 4 জন। এ সময় 5 জন শিশুরই মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। একই সঙ্গে 5 প্রাণের সমাপ্তি, স্বজনদের আহাজারি, বাড়ির আঙিনায় উৎসুক মানুষের ভিড়, শোকাহত পুরো এলাকা। পুলিশ জানায় শুক্রবার দুপুর 1টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবীনগর এলাকায় পদ্মার শাখা নদীতে গোসলে নামে 5 শিশু। এক পর্যায়ে পানিতে ডুবে যায় একজন, তাকে উদ্ধারের চেষ্টা করে অন্য 4 জন। এ সময় পর্যায়ক্রমে 5 শিশুরই সলিলে সমাধি ঘটে। দূর থেকে বিষয়টি বুঝতে পেরে স্বজনদের খবর দেন এক নারী। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক মহিলা দেখতে পেয়ে তার চিৎকার চেঁচামেচিতে আমরা পরবর্তী জানতে পারি। আমাদের এখানে যে আমরা মৃত্যু অবস্থায় বাচ্চাগুলিকে উদ্ধার করি। নামাজ শেষ করে সকলে যা উদ্ধার করা হয় এমন অবস্থায় তাদেরকে মৃত পাওয়া যায়। আমার ভাতিজি 5 জন গোসল করতে যেয়ে মারা গেছে, ডুবে মারা গেছে। ফায়ার সার্ভিস আস্তে আস্তে মারা গেছে। আমাদের এখানে যে ডুবে গেলে ফায়ার সার্ভিস ডাক দিবে বা আসবে, এরকম কোনো ব্যবস্থাও নাই। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ সময় মৃত 5 শিশুর পরিবারকে দাফন কাফনের জন্য প্রাথমিকভাবে অর্থ সহায়তার কথা জানানো হয়। একই সঙ্গে শিশুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা। এরা 5 জন একত্রে গোসল করতে গিয়েছিল। গোসল করতে যাওয়ার পরে এরা 7 রানের সময় এক সময় এরা 5 জনই একে একে ডুবে মরে এবং প্রথমে একজন যায়, পরে আরেকজন বাঁচাতে যায়, এইভাবে পর্যায়ক্রমে 5 জনই মারা যায়। আমরা সকলেই শোকাহত। আমরা সকলকেই অনুরোধ করছি যে আমরা যেন এই বিষয়গুলো নিয়ে সতর্ক হই। বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলে যে সকল পরিবার বসবাস করে তারা যেন তাদের সন্তানরা যেন নিরাপদে থাকতে পারে। আমরা কিছু আর্থিক সহযোগিতা করেছি তাদের দাফন কাফনের জন্য, পরবর্তীতে হয়তো আরো সহযোগিতা দেয়া হবে। শুক্রবার সন্ধ্যায় একই কবরস্থানে তাদের দাফন করা হয়। এলাকাবাসী জানায় বছরের অন্য সময় পদ্মার এই শাখা নদীতে তেমন পানি থাকে না। এই কারণে স্থানীয়দের কাছে এটি মরা নদী নামে পরিচিত। তবে বর্ষায় পদ্মার পানি ঢুকে পড়ায় নদীটি উত্তাল হয়ে ওঠে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশির জানাজা সম্পন্ন হয়েছে। এর মধ্যে 7 জনের মরদেহ নওগাঁর বাড়িতে পৌঁছলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এছাড়া নাটোরের রবিউল ইসলাম হৃদয় এবং রাজশাহীর শ্যামল উদ্দিনকে নিজ নিজ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠ প্রিয়জনদের শেষবারের মতো এক নজরে দেখতে এবং জানাজায় অংশ নিতে ঢল নামে হাজারো মানুষের। সারিবদ্ধ করে রাখা হয় 7 জনের মরদেহ। চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে শোকার কান্নায়। জানাজা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। প্রিয় মানুষকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবারের সদস্যরা। বাবা কয়, মা তুমি মেলা কষ্ট করেছেন, দুঃখ করেছেন, মা তোমাকে সুখী করতে যা করা লাগবে মা করবো। এই কয় বাবা বিদেশ গেছে, 8 লাখ টাকা দেনা পূর্ণ হলো না বাবা। এমন কেউ নেই যে এক মুঠ ভাত এদের মুখে উঠে দিবে, এই একজন ব্যক্তি ছিল, সেও আল্লাহ নিয়ে নিছে। এদিকে সকাল 10টায় নাটোরের নলডাঙ্গার মহিষডাঙ্গা ভাটপাড়া স্কুল মাঠে রবিউল ইসলাম হৃদয়ের জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় আত্মীয় স্বজন সহ এতে অংশ নেন কয়েকশো মুসল্লি। জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। একটি ছেলে আমার আছে, মাত্র 4 মাস হয়। ও ছিল মর্মান্তিক অবস্থায়, ও সৌদিতে আছে। ভাইয়ের কাছে যাওয়ার কথা ছিল, ভাই তাকে হেঁটা দিছে। 4 দিন পরে এই ঘটনাটা তো বলছে, ভাই এখানে কখন কোন দুর্ঘটনা ঘটে, যার জন্যে তুমি অন্য জায়গায় যাই। সে ভাইকে ফিটিং কাজে দিছে। নিহত পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন থেকে যখন এই মৃত্যু সংবাদ শুনি, তাৎক্ষণিকভাবে 20,000 টাকা তাকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।
এবং পরবর্তীতে আমরা তাকে বলেছি যে আমরা যদি কোনো সরকারি অনুদান আসে তাহলে আমরা অবশ্যই এই 3 পরিবারকে সহযোগিতা করব। একই ঘটনায় নিহত রাজশাহীর বাগমারার শ্যামল উদ্দিনেরও জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। 19 দিন পর লাশ যে আমরা পেয়েছি, এই জন্য বাংলাদেশ সরকার আমাদের প্রতি যে লাশ নিয়ে দিয়েছে ধন্যবাদ জানাচ্ছি। গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 16 জন প্রবাসী বাংলাদেশি। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে শনাক্ত হওয়া 9 জনের মরদেহ বিশেষ বিমানে করে বৃহস্পতিবার দেশে পৌঁছায়। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক। নেপালে আকস্মিক বন্যা ও হিমবাহ ধসে প্রাণহানি 550 ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। নতুন করে বন্যার আশঙ্কায় কিছু সময় বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত এলাকায় জীবিতদের সন্ধানে আবারও শুরু হয়েছে উদ্ধার অভিযান। ভূমিধসে 90,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস। দুর্যোগে যখন বিপর্যস্ত পুরো দেশ, তখন হরি লুটে ব্যস্ত সুযোগ সন্ধানীরা। নেপালে ভয়াবহ বন্যার কাদামাটি আর ধ্বংসস্তূপের নিচ থেকে কিছু সময় পরপর বের করা হচ্ছে একের পর এক মৃতদেহ। জীবিতদের সন্ধানেও হাল ছাড়েননি উদ্ধারকারীরা। এরই মধ্যে আবারও বন্যার সতর্কতার পর ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকে স্থানীয়রা। হ্রদের পানি উপচে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে চায়না এবং নেপালের কর্মকর্তারা জানান, হ্রদের পানি কমতে শুরু করায় ঝুঁকি অনেকটাই কমে গেছে। এরপর আবারও শুরু হয় উদ্ধার অভিযান। নেপালের দুর্যোগে নিখোঁজদের অপেক্ষায় থমকে গেছে বহু পরিবারের জীবন। প্রিয়জনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, অথচ নিশ্চিত করে বলার মতো কোনো খবর নেই। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে উৎকণ্ঠা। পর্যটকদের অনেকে পরিবার হারিয়ে দিশেহারা। মোট 10 জন ট্রেকিং করতে বেরিয়েছিলাম ঠিক যখন এই আকস্মিক বন্যাটি ঘটে। 48 ঘন্টা হয়ে গেছে। পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। কর্তৃপক্ষের কাছ থেকেও আমি কিছুই শুনিনি। রেড ক্রস বলছে দেশটির অন্তত 93,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের দ্রুত সাহায্যের প্রয়োজন। বহু মানুষের জীবন হুমকিতে, আরও অনেকে নিখোঁজ রয়েছে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। এদিকে বিভিন্ন দেশের উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নেপাল। এর বদলে আর্থিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে দেশটির সরকার। নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির পর ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রী দুর্যোগ ত্রাণ তহবিলে 1 মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির মন্ত্রীরাও। প্রাকৃতিক বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখছে নেপাল। দুর্যোগে যখন বিপর্যস্ত পুরো দেশ, তখন হরিলুটে ব্যস্ত সুযোগ সন্ধানীরা। ঢলে ভেসে আসা মরদেহ থেকে কেউ চুরি করছে অলংকার, আবার অনেকে সংগ্রহ করছে গ্যাস সিলিন্ডার সহ নানা জিনিসপত্র। বিশৃঙ্খলার দায়ে বেশ কয়েকজনকে আটকও করেছে দেশটির পুলিশ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিনে সময় হলো একটা বিরতির। স্বাগত সন্ধ্যার বুলেটিনে। ব্যাটারি চালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে গণজাগরণ সমাবেশ করেছে রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতনের বাসিন্দারা। এ সময় তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিবন্ধন ও মূল সড়কে ওঠা বন্ধ সহ 5 দফা দাবি জানান। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা। বিকেলে গুলশান 2 চত্বরে অবৈধ ব্যাটারি চালিত রিকশার দাপট, বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে এই গণজাগরণ সমাবেশ করেন এসব এলাকার বাসিন্দারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, শহরের যানবাহনের গতিসীমা প্রতি ঘন্টায় 5 কিলোমিটারের নিচে নেমে আসায় বছরে $3 বিলিয়ন আর্থিক ক্ষতি হচ্ছে। পাশাপাশি ব্যাটারির লেড অ্যাসিড মাটি ও পানিতে মিশে বিপজ্জনক সীসা বিষাক্ততায় শিশুদের ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। এ সময় চালকদের তৈরি পোশাক খাত বা ড্রাইভিং পেশায় বিকল্প কর্মসংস্থানের প্রস্তাব দেওয়া হয়। 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাসিন্দারা। এতদিন ধরে কিন্তু 350 থেকে 450-এর মতন প্যাডেল রিক্সা ছিল, এখন 3000-এর উপর অটো রিক্সা হয়ে গেছে। এখন এটাও সমস্যা হতো না যদি ওরা ঠিকভাবে চালাতো। তাদের আচরণ একটা বেপরোয়া, এটা ওরা এখন মনে হচ্ছে যে কারো কথা শুনে না। আমাদের তো না, বরঞ্চ পুলিশেও কথাও শোনে না। আমাদের দরকার নাই, এটা অসম্ভব যানজট ক্রিয়েট করে। 10-15 হাজার মানুষ কি 2 লাখ মানুষ আইন ভেঙে যে রিক্সা চালাচ্ছে এবং প্রশাসন এই ব্যাপারে নিশ্চুপ, এটা আমাদেরকে কি বলে?
এটা কি আমাদেরকে বলে না যে এই প্রশাসনের এদের উপর কোনো কন্ট্রোল নাই? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো বিদেশি আধিপত্যের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে রুখে দাঁড়ানোর জোর দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দুপুরে রাজধানীর ফার্মগেটে দলের প্রতিনিধি সভায় তিনি কথা বলেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে সরকারকে সতর্ক করে সাইফুল হক বলেছেন, শুধু ভারতই নয়, অন্য কোনো দেশের অনুগত বা আজ্ঞাবহ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে দেয়া যাবে না। আধিপত্যবাদী মনস্তত্ত্বের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি। আমার এই 24-এর গণঅভ্যুত্থানকে ভারত তার বাংলাদেশ নীতির পরাজয় হিসাবে বিবেচনা করছে। ভারত তার বাংলাদেশ ক্ষেত্রে এক ঝুড়িতে সমস্ত ডিম রাখতে চেয়ে একটা পতিত সরকারের উপরে নির্ভর করতে চেয়ে গোটা বাংলাদেশ এবং তার 20 কোটি জনগণের বিরুদ্ধেই বাস্তবে তারা অবস্থান গ্রহণ করেছে। সেজন্য আমরা বলতে চাই যে আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, মেহরবানি করে বাংলাদেশ বিরোধী তৎপরতা বন্ধ করতে হবে। দুর্নীতিবাজরা দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে, তাদের জন্যই দেশের সিংহভাগ টাকা বিদেশে পাচার হয়ে যায়, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শিক্ষক ফোরামের আলোচনায় তিনি বলেন, দুর্নীতি বন্ধ হলে কাল থেকেই দেশের উন্নয়ন সম্ভব। শিক্ষক সমাজকে মূল্যায়ন করতে না জানলে ভালো কিছু প্রত্যাশা করা যায় না বলেও মন্তব্য করেন সৈয়দ রেজাউল করিম। এ সময় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক সমাজের অধিকার নিশ্চিতের দাবি জানায় জাতীয় শিক্ষক ফোরাম। সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিও জানানো হয় আলোচনায়। কোচিং বাণিজ্য বন্ধে যখন সোচ্চার দেশ, তখনই অভিনব এক শিক্ষা সহায়ক নিয়ে এলো টেকনিক ইজি এডুকেশন। তারা এমন সহায়ক বই প্রকাশ করেছে যেখানে প্রতিটি বিষয়ের সব অধ্যায়ের প্রশ্নের জন্য যুক্ত করা হয়েছে কিউআর কোড। এই কোড স্ক্যান করলেই চালু হয় ভিডিও, যেখানে দেখা যায় একজন শিক্ষক ওই নির্দিষ্ট বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন। টেকনিক ইজি এডুকেশনের প্রতিষ্ঠাতা বলছেন, তাদের এই উদ্যোগ কোচিং বাণিজ্য বন্ধ এবং নিম্নবিত্ত শিক্ষার্থীদের শিক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখা। প্রতিটি সমস্যার সমাধানের পাশেই রয়েছে কিউআর কোড। সেটি স্ক্যান করলেই মোবাইলের স্ক্রিনে ভেসে উঠছে ভিডিও। তাতে একজন শিক্ষক সমস্যা সমাধানের বিস্তারিত বুঝিয়ে দিচ্ছেন। আমি যখন এটা বলবো যে সুমি বলেছে, সে জানে কিভাবে ড্রাইভ করতে হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি বিষয়েরই এমন সহায়ক ডিজিটাল বই তৈরি করেছে টেকনিক ইজি এডুকেশন নামে একটি প্রতিষ্ঠান। তারা বলছে, এই সহায়ক বই সাথে থাকলে কোনো শিক্ষার্থীকেই ক্লাসের পরে আলাদা কোচিং করতে হবে না, বরং লেখাপড়ার খরচ তো কমবেই, যে কোনো সময় হাতের কাছেই পাওয়া যাবে শিক্ষক। স্কুলে যাওয়ার পরে বাচ্চাকে কোচিংয়ে পাঠাচ্ছে বা বাসায় টিচার রাখতেছে বা ব্যাচে পড়াচ্ছে, তো সবগুলোকে সমন্বয় করে আমরা এমন একটা সিস্টেম তৈরি করার চেষ্টা করেছি যাতে অভিভাবকের খরচ 90% কমে যায়। এই সহায়ক বই পেয়ে খুশি শিক্ষার্থীরাও। ভোর সকালবেলা যখন আমরা পড়তে বসি তখন আমাদের অনেক টপিকে বুঝতে অসুবিধা হয়। সেক্ষেত্রে এই বইটি আমাদের জন্য খুবই উপকারী, কারণ এই বইটির বিশেষত্ব হচ্ছে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক আমাকে ওই বিষয়টির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও সমাধান দিতে পারছেন। আমাদের কোচিংয়ে যাতায়াত আসতে যাওয়াতে অনেক টাইম ওয়েস্ট হয়, তো সেই টাইমটা আমাদের বাসায় যদি এই বইটা আমরা পড়ি তাহলে আমাদের টাইমটা ওয়েস্ট হইতেছে না। আর এই বইটা ব্যবহার করার পর আমি যখন রাতে আমার কোনো সমস্যা হয়, আমি যখন কোয়েশ্চেনটা সলভ করতে পারি, আমার প্রতিনিয়ত পড়াটা ডেভেলপ হইতেছে। টেকনিক ইজি এডুকেশনের প্রতিষ্ঠাতা বলছেন, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, শহর থেকে গ্রাম, সব শিক্ষার্থীর জন্যই এটি একটি নির্ভরযোগ্য শিক্ষা সহায়ক। সহজলভ্য করতে দামও ধরা হয়েছে খুব কম। মডেল টেস্ট দিতে পারবে, জাস্ট কিউআর কোড স্ক্যান করলে অমনি প্রশ্ন চলে আসবে, যেগুলো সঠিক সেগুলো দিল, দেওয়ার সাথে সাথে কত পাচ্ছে, কোনটা ভুল হচ্ছে সব দেখতে হবে। এগুলো বইগুলোর দাম সর্বোচ্চ 400, 500 বা 600 টাকার মধ্যে। সার্বক্ষণিক শিক্ষক সহায়তা, নির্ভুল সমাধান, প্রযুক্তির ব্যবহার আর কম দাম এই গাইড বইকে ব্যাপকভাবে সফল করবে বলে আশা প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসাডরের। একজন শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি কি জিনিস লাগে? কোচিং, টিউশন, প্রাইভেট, মডেল টেস্ট, সবকিছু আপনি ঘরে বসে পাচ্ছেন অভিজ্ঞ শিক্ষক দ্বারা, এবং এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা পে করতে হচ্ছে না।
শিগগিরই গাইড বইগুলো পড়ার জন্য যুক্ত হচ্ছে অত্যাধুনিক চশমা, যেটি পড়লেই শিক্ষার্থীরা বড় স্ক্রিনে শিক্ষকদের ক্লাস দেখতে পাবে। 300 ইঞ্চি টেলিভিশনের সামনে। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা। জ্বালানি ও বিদ্যুৎ সংকটে বিপর্যয়ের মুখে পড়েছে নাটোরের পোল্ট্রি শিল্প। বিশেষ করে ঘন ঘন লোডশেডিং, তীব্র গরম ও জ্বালানির বাড়তি খরচে ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন গ্রামের ছোট ও মাঝারি খামারিরা। প্রচণ্ড গরমে প্রতিদিনই মারা যাচ্ছে মুরগি। এ কারণে কমেছে ডিম ও মাংসের উৎপাদন, বাড়ছে লোকসানের বোঝাও। নাটোরের 7টি উপজেলায় ব্রয়লার, সোনালী সহ সরকারি নিবন্ধিত পোল্ট্রি খামার রয়েছে 267টি। এছাড়া আশপাশের এলাকায় আছে আরও প্রায় 3 শতাধিক খামার। তীব্র গরমে আর ঘন ঘন লোডশেডিংয়ে এসব খামারে হিটস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। ঠিকমতো বিদ্যুৎ না পাওয়ায় ফ্যান চালাতে জেনারেটর ব্যবহার করছেন খামারিরা। এতে একদিকে বাড়ছে জ্বালানি খরচ, অন্যদিকে লোড সামাল দিতে না পেরে নষ্ট হচ্ছে জেনারেটরও। ফলে বিদ্যুৎ, জ্বালানি সহ যন্ত্রাংশ মেরামতের বাড়তি খরচে পিষ্ট খামার মালিকরা। আমরা জেনারেটর চালানোর সত্ত্বেও মুরগি ঠিক রাখতে পারি না। আমরা জেনারেটর যেটা ব্যবহার করতেছি সেই জেনারেটরও আমাদের লোড কভারেজ করে না। অতিরিক্ত পরিমাণে জেনারেটর চলার কারণে জেনারেটরের সমস্যা হয়। এত কিছুর পরও প্রতিদিন মারা পড়ছে মুরগি। খামারিদের অভিযোগ, তীব্র গরম ও লাগামহীন লোডশেডিংয়ে বড় মুরগিগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বিনিয়োগ হারানোর সংখ্যার পাশাপাশি কম হচ্ছে ডিম ও মাংসের উৎপাদন। ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার কারণে আমাদের মুরগির অনেক রোগ ব্যাধি আসছে, ডিমের পার্সেন্ট কমে যাচ্ছে। কারেন্ট না থাকার জন্য সমস্যা হচ্ছে, আমাদের মুরগি মারা যাচ্ছে। প্রতিদিন 20-30টা করে মুরগি মারা যাচ্ছে আমারে। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে, জেলা উপজেলা পর্যায়ে সীমিত জনবল দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। প্রতিটি উপজেলা কার্যালয়ে মাত্র একজন চিকিৎসক থাকায় নিয়মিত সেবা সহ খামারে গিয়ে পরামর্শ দেওয়া কঠিন হয়ে পড়ছে। তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিন, কৃমিনাশক ঔষধ দিয়ে থাকি। তাছাড়া যখন যে সমস্যায় পড়ে আমরা তাদেরকে সেই ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকি। এই পরিস্থিতিতে নাটোরের পোল্ট্রি খাত এখন বড় চ্যালেঞ্জের মুখে। সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত ছোট ও মাঝারি খামারিদের অনেকেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে বলে আশঙ্কা স্থানীয়দের। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর। সন্ধ্যার বুলেটিনে নিচ্ছে আরও একটা বিরতি। দেশে 80,000 আইনজীবী থাকলেও তাদের অধিকাংশের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তাই পেশাগত মান উন্নয়নের প্রশিক্ষণ খাতে 50 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করছে সরকার। সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সুপ্রিম কোর্টে 18,000 আইনজীবী রয়েছেন, অথচ তাদের অধিকাংশের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে। আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার না করারও আহ্বান জানান আইনমন্ত্রী। সুতরাং আপনারা যারা আইনজীবী হতে যাচ্ছেন, যে পথে পা বাড়িয়েছেন, এই পথ অনেক স্বপ্নের, কিন্তু এই স্বপ্নের পথেও কাটা বিছানো থাকে। এক একটি দুর্নীতির হাতছানি, এক একটি কাটা। আপনাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখার বিকল্প কোনো আইনজীবী হওয়ার জন্য নেই। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। এই 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিংয়ের দিকে ধাবিত হচ্ছে। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়ার চিন্তা করছি। মোহাম্মদপুরে প্রবাসী হৃদয় লস্করকে কুপিয়ে জখমের ঘটনায় বিল্লাল নামের আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের খাতায় সে কালা বিল্লাল নামে পরিচিত। দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে হৃদয় লস্করকে হত্যা চেষ্টা করে মুন্না। রাজধানীর মিরপুরে এক ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে এককালীন 10 লাখ টাকা ও প্রতি মাসে 50,000 টাকা করে চাঁদা দাবি করেছে শীর্ষ সন্ত্রাসী গ্রুপ আশিক বাহিনী। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেন ইন্টারনেট ব্যবসায়ী নওশাদ। এ সময় তিনি বলেন, দীর্ঘদিনের ইন্টারনেট ব্যবসার দখল নিতেই মুঠোফোনে চাঁদা দাবি সহ হুমকি দিচ্ছে সন্ত্রাসী বাহিনীর প্রধান আশিক। এছাড়া চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দফায় দফায় হেনস্থা করছে বলেও অভিযোগ তার।
বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত সমাধানে কাজ করছে সরকার। আগামী কৃষি মৌসুমের আগেই কৃষকদের কাছে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেল ঘড়িয়া ইউনিয়নে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি বলেন, সারের যে সংকট দেখা দিয়েছে তা কৃত্রিম। আগামী ৭ দিনের মধ্যে মাদক নির্মূলে রংপুরের দৃশ্যমান পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশিদ। দুপুরে নগরীর মাছুয়াপাড়ায় নিহত গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় পুলিশ কমিশনার বলেন, চাঞ্চল্যকর এই হত্যার বিষয়ে তদন্ত চলমান। সঠিক সাক্ষ্য প্রমাণ শেষে সুবিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ট্রাক ভর্তি বৈধ কাগজপত্রহীন ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সকালে বিজিবি ২৫ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে ২ দিনব্যাপী সুলতান উৎসব। প্রথম দিনেই নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আলেক এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন। সন্ধ্যার বুলেটিনের সময় হলো আরও একটা বিরতির। আবারও স্বাগত সন্ধ্যার বুলেটিনে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুদের উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্য করা হচ্ছে এবং সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে ভারতের উদ্বেগ রয়েছে কিনা তা জানতে চাওয়া হয়। জবাবে বাংলাদেশ সরকারের দায়িত্বের ব্যাপারে মন্তব্য করেন জয়সওয়াল। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে করা মন্তব্যে ভারতের প্রতিক্রিয়াও জানতে চাওয়া হয় সংবাদ সম্মেলনে। জয়সওয়াল জানান, এ বিষয়ে ভারত সতর্ক নজর রাখছে। নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। Law and order situation in Bangladesh, this is a responsibility which the government of Bangladesh must take. We continue to closely follow all developments having a bearing on India's security and take all necessary steps to safeguard it. আগামী ২৯ সেপ্টেম্বর প্রায় ১৫০০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া। দেশটিতে অবস্থানরত মিয়ানমারের ৫,০০০ নাগরিককে ধাপে ধাপে স্বেচ্ছায় নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম চূড়ান্ত করেছে দেশটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, প্রথম দফায় ফেরত পাঠানোর জন্য নির্ধারিত ১,৪৭৬ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সমন্বয় সভায় প্রত্যাবাসনের তারিখও অনুমোদন করা হয়। প্রথম দফার প্রত্যাবাসনে মিয়ানমার নৌবাহিনীর ২টি যুদ্ধজাহাজ ও একটি হাসপাতাল জাহাজ ব্যবহার করা হবে। হরমুজ প্রণালী খুলে দিলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রত্যাহার করবে আমেরিকা। সে সঙ্গে মধ্যপ্রাচ্যে তেহরানের প্রক্সি গোষ্ঠীর হামলা বন্ধের বিষয়টিও নিশ্চিত করতে হবে, এমন প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। শীর্ষ এক সূত্রের বরাতে এর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আল আরাবিয়া। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং অঞ্চল জুড়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বন্ধের বিনিময়ে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে আমেরিকা। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার বরাতে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরের সময় ইরানি কর্মকর্তাদের কাছে আমেরিকার এই প্রস্তাব পৌঁছে দেন। সৌদি সংবাদ মাধ্যমের উদ্ধৃত এক জ্যেষ্ঠ সূত্রের দাবি, ওয়াশিংটনের প্রস্তাবে হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ইরান সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা বন্ধের শর্ত রয়েছে। এর বিনিময়ে ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বশেষ অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের মূল দাবিগুলো এখনও অপরিবর্তিত। এর মধ্যে রয়েছে আমেরিকার কাছ থেকে $300 বিলিয়ন ক্ষতিপূরণ, সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ ছাড়, নৌ অবরোধের অবসান, পুরো অঞ্চল থেকে আমেরিকার সেনা প্রত্যাহার এবং লেবানন ও গাজা সহ আঞ্চলিক যুদ্ধবিরতি। তবে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের কথা নিশ্চিত করেনি ওয়াশিংটন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, প্রস্তাবটি নিয়ে তেহরান অভ্যন্তরীণ পর্যালোচনা চালিয়ে যাবে এবং পরে জবাব দেবে। এদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমানও আলাদাভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। দুই দেশ প্রণালীর মধ্য দিয়ে অস্থায়ী একটি যৌথ নৌ করিডোর চালুর কাঠামো নিয়ে কাজ করছে। তবে এই সমঝোতা নিয়ে আমেরিকার অবস্থান ভিন্ন। ট্রাম্প প্রশাসনের এক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইরান ওমানের চুক্তির সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। রেকর্ড ভাঙা দাবদাহ এবং তীব্র খরায় বিপর্যস্ত গোটা ইউরোপ। ব্রিটেন থেকে শুরু করে জার্মানি, ফ্রান্স, রোমানিয়া ও হাঙ্গেরি সহ মহাদেশটির প্রধান নদীগুলোর পানি নেমে গেছে আশঙ্কাজনক অবস্থার চেয়েও নিচের স্তরে। ফলে খরার প্রভাবে ব্যাহত হচ্ছে শস্য উৎপাদন। পানির অভাবে বন্ধ রয়েছে কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একই সাথে সুপেয় পানির সংকটে পড়েছে লাখো মানুষ। তীব্র খরা আর দাবদাহে শুকিয়ে চৌচির ব্রিটেনের অন্তত 4 ভাগের 3 ভাগ এলাকা। নদী ও জলাশয়গুলোর পানি আশঙ্কাজনকভাবে কমায় ইংল্যান্ড জুড়ে জরুরি প্রয়োজন ছাড়া পানির ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 1984 সালের পর এবার সবচেয়ে খারাপ শস্য উৎপাদনের শঙ্কায় দেশটির কৃষকরা। খরা ও লোডশেডিংয়ের হাত থেকে বাঁচতে বিকল্প উপায়ে খামার রক্ষার চেষ্টা করছেন তারা। আমাদের লক্ষ্য ছিল মাটির মান উন্নয়ন করা এবং দীর্ঘ সময় ধরে চলা খরা ও অতিরিক্ত গরমের মতো চরম আবহাওয়ার বিপরীতে খামারের টিকে থাকার সক্ষমতা তৈরি করা। ব্রিটেনের পাশাপাশি একই পরিস্থিতি পুরো ইউরোপে। জার্মানির অন্যতম প্রধান বাণিজ্যিক জলপথ রাইন নদীর পানি কমে যাওয়ায় বন্ধ হতে বসেছে নৌ পরিবহন ব্যবস্থা। নদীতে ভেসে উঠেছে শত বছরের পুরনো ডুবে যাওয়া জাহাজ ও ঐতিহাসিক সতর্কবার্তা খোদাই করা পাথর। গড় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চলতি মাসের গরম আসলেই ভয়াবহ। এটি শুধু 2-1 দিনের 40 ডিগ্রি তাপমাত্রা নয়, প্রায় 8 সপ্তাহ ধরে এই চরম খরা চলছে। পরিস্থিতি সত্যি ভীতিকর। পানি সংকটের চরম প্রভাব পড়েছে ইউরোপের জ্বালানি খাতেও। পূর্ব ইউরোপে দানিউব নদীর পানি শুকিয়ে যাওয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর রিয়েক্টর ঠান্ডা রাখার পানিও মিলছে না। ফলে উৎপাদন কমাতে বাধ্য হয়েছে রোমানিয়া ও হাঙ্গেরি। বিদ্যুৎ সংকট মোকাবিলায় রোমানিয়ার রাজধানী বুখারেস্ট সহ বিভিন্ন শহরের রাস্তার লাইট ও ঐতিহাসিক ভবনের আলো নিভিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। ইতালিতে পানির অভাবে নষ্ট হচ্ছে উর্বর ধানক্ষেত। পোল্যান্ডের ভিস্তুলা নদী ও বেলজিয়ামের প্রধান জলাশয়গুলো প্রায় শুকিয়ে গেছে। ফ্রান্স ও বুলগেরিয়ায় শুকিয়ে যাওয়া নদীর তলদেশে জেগে উঠেছে বালুচর। আর ক্রোয়েশিয়ায় পানি কমায় উদ্ধার করা হয়েছে নদীর নিচে লুকিয়ে থাকা পুরনো বোমা। এছাড়া সার্বিয়া ও বসনিয়ায় তীব্র পানির কষ্টে ছটফট করছে গবাদি পশু ও বুনো ঘোড়ার পাল। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে পড়েছে ইউরোপের কৃষি, অর্থনীতি এবং দৈনন্দিন জীবনযাত্রা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সংঘাত আর সংকটের মাঝেও প্রকৃতির এক অনন্য আশ্রয় হয়ে উঠেছে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের হাদ্রামাউত উপকূল। সেখানকার সুরমা জাদমুন সংরক্ষিত অঞ্চলে নিরাপদ প্রজননের জন্য প্রতি বছর ছুটে আসছে হাজারো সামুদ্রিক কচ্ছপ। বিলুপ্তপ্রায় এসব কচ্ছপ রক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছে স্থানীয় প্রশাসন। রাতের নিস্তব্ধতা চিরে সমুদ্র থেকে সৈকতে উঠে আসছে সামুদ্রিক কচ্ছপ। বংশবৃদ্ধির জন্য নিরাপদ আশ্রয় হিসেবে তারা বেছে নিচ্ছে ইয়েমেনের হাদ্রামাউত উপকূলের এই সৈকতকে। এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ অভয়ারণ্য এই সুরমা রিজার্ভ। শিল্প বর্জ্য আর কোলাহলমুক্ত হওয়ায় প্রজননের জন্য স্থানটিকে বেছে নেয় বিশেষ প্রজাতির কচ্ছপ।
দূষণমুক্ত সূক্ষ্ম বালুর কারণে দুর্লভ গ্রিন ও বিলুপ্তপ্রায় হক্সবিল কচ্ছপ ডিম পাড়তে এই উপকূলে আসে। বিশ্বজুড়ে হক্সবিলের সংখ্যা আশঙ্কাজনক হারে কমতে থাকায় এদের রক্ষা করা খুবই জরুরি। বিশ্বজুড়ে বিলুপ্তির পথে থাকা এসব কচ্ছপ স্থান পেয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN এর লাল তালিকায়। তবে পর্যটকদের কারণে কচ্ছপদের বাসস্থান রক্ষা করাই মূল চ্যালেঞ্জ। তাই প্রজাতিটি রক্ষায় কোস্টগার্ডকে সাথে নিয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। কচ্ছপের প্রজনন অঞ্চল বা ডিমের ক্ষতি করে এমন ব্যক্তিদের বিরুদ্ধে কোস্টগার্ড কঠোর ব্যবস্থা নিচ্ছে। পরিবেশের ক্ষতি করলে জরিমানা এবং কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। মনোরম পরিবেশ ও মাছ ধরার সুযোগ থাকায় এই রিজার্ভে ভিড় করেন পর্যটকরা। প্রয়োজনীয় অবকাঠামো ও সচেতনতা তৈরি করা গেলে পর্যটনের সাথে সামুদ্রিক পরিবেশও সুরক্ষিত থাকবে বলে আশা কর্তৃপক্ষের। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। সন্ধ্যার বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গ্রামাঞ্চলে সুপেয় পানি ও স্যানিটেশন উন্নয়নের একটি কাজেই লোপাট 300 কোটি টাকা, অনিয়ম ও দুর্নীতির পরও ঠিকাদারের অর্থ ছাড়। ওমানকে ভারতে আমন্ত্রণের অস্বাভাবিক তৎপরতা, টানাপোড়েন কাটিয়ে দ্রুতই সফর প্রত্যাশা দিল্লির। চট্টগ্রামের পাইকারি বাজারে বাড়ছে চিনির দাম। গ্যাস বিদ্যুৎ সংকটের পাশাপাশি কয়েকটি মিল বন্ধ থাকাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মৃত্যু, নিখোঁজ একজনকে উদ্ধার করতে গিয়ে লাশ হলো বাকি 4 জন। এবং নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি 550। বিদেশি উদ্ধারকারী দল নয়, আর্থিক সহায়তায় চায় দেশটির সরকার। আর এই ছিল সন্ধ্যার বুলেটিনে। চ্যানেল 1-এর সাথেই থাকুন। যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।